কিন্তু তারপরেও দেখেন গত 6.5 বছর 7 বছরে আপনি নির্বাচন কমিশনের যে কাঠামোর যে উন্নতি আপনি দেখেন, এখনো পর্যন্ত কম করে হলো 1/3 নির্বাচন কমিশনের যে কর্মকর্তা তারা কিন্তু চলতি দায়িত্বে আছে। আপনি দেখেন আঞ্চলিক নির্বাচন কমিশন বলেন, জেলা উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা বলেন, তারা কিন্তু সক্ষম না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু সক্ষমতার বীজ রয়েছে। আপনি দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনে পড়বে এই সরকারের আমলে নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জেসমিন টুলি, তিনি যে সাহস এবং দক্ষতার পরিচয় দিয়েছিলেন, এটা কিন্তু আমরা আশাবাদী হতে পারি। এবং কোন ক্ষেত্রে কিন্তু আপনি ভারতের নির্বাচন কমিশনার টিএন সেশন যিনি বিশ্বখ্যাত হয়েছেন, তার তুলনায় কিন্তু কোনো অংশ কম না। কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলিনি। আপনি দেখেন সারা বছর কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন নিয়ে কথা বলে না। একটা নির্বাচন আসলে ওই মৌসুমে নির্বাচনের আগে 2-3 মাস আগে এই কথাগুলো বলা হয়। এই পয়েন্টটা নিয়ে একটু রাজিকুজ্জামান রতনের কাছে যাব, যে সুভাষ সিংহ রায় যেটা বললেন যে রাজনীতির সংস্কৃতির যে চেঞ্জ, সেই চেঞ্জটা আসে নাই আর বা কিভাবে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের আচরণ দেখলে মাঝে মধ্যেই মনে হয় যে সহনশীলতার যে সংজ্ঞাটা বোধহয় তারা মাঝে মধ্যেই ভুলে যান। বিএনপি চেয়ারপারসন কয়েকদিন আগেও তো বললেন যে 2 দিন আগে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একটা বক্তব্য করলেন যে এইসব ভোটের আগে রাজনীতিকে চাঙ্গা করা এক কথা আর রাজনীতির মাঠ ঘোলা করা এক কথা। তো উনি আসলে কি মিন করেছেন? এগুলো আসলে কিসের আলামত আপনার কি মনে হয়? এটা কি রাজনীতিকে উনি নিজের দলের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলেছেন, নাকি নতুন কোনো বল কোর্টে হাজির করেছেন? আসলে খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের দেশের যে প্রধান 2টি দল বলে জনগণের কাছে যারা বিবেচিত, তারা জনগণকে কখনোই তাদের বিবেচনায় নেন না। তারা জনগণকে মানুষ না ভেবে ভোটার ভাবেন সবসময়। কোন কথা বললে, কি কথা বললে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, নিজের কর্মীদেরকে উত্তেজিত করা যায়, এটাই বোধহয় তাদের মাথায় থাকে। যে কারণে এখানে রাজনৈতিক সংস্কৃতি না হয়ে এখানে রাজনীতি বাদ দিয়ে এটা ক্ষমতা নীতি হয়ে গিয়েছে, যে কোনো প্রকারে ক্ষমতায় আমাকে যেতে হবে। এবং খুবই দুঃখজনক একটা বিষয় যে কেউ কি কখনো জিজ্ঞেস করেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লক্ষ নয় 59 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল? এই কথা কেউ কোনদিন বলেছিল? 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল, এটা একটা সিম্বল। এটা 60 লক্ষ 1000 না 60 লক্ষ 1 এইটা নিয়ে কেউ কখনো মানে নিরূপণ করাই খুব টাফ একটা ব্যাপার, একটা টাফ। আর হলো কখনো কখনো কিছু কিছু ঘটনা ঘটে, সেটাকে প্রতীকী অর্থে দেখতে হয়, সেটাকে সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করা যাবে না। আমাদের মুক্তিযুদ্ধ এটা একটা রাজনৈতিক সংগ্রাম ছিল, আমাদের স্বাধীনতা এটা একটা রাজনৈতিক সংগ্রাম ছিল। আমাদের স্বাধীনতাকে যারা কেড়ে নিতে চেয়েছেন অথবা আমাদের স্বাধীনতার পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করেছেন, তারা ধর্মের নামে, সাম্রাজ্যবাদকে সহায়তা করার নামে এবং শোষণমূলক ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্য আমাদের গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমস্ত কিছুকে ধ্বংস করতে চেয়েছেন। সেগুলো তো সবই একটা ঐতিহাসিক সত্য। এখন যদি সংখ্যা নিয়ে আলোচনা করা হয় কিংবা এটা নিয়ে যদি বলা হয় এ নিয়ে অনেক মতপার্থক্য আছে, তাহলে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই জায়গা নিয়ে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়। এটা আমি এই জন্য বললাম যে এটা খুবই দুঃখজনক। এবং ভোটের আগে এই কথাগুলো বলা মানে হচ্ছে যে তার দলের এমন একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এখানে একটা দলীয় অন্ধ আনুগত্য এমনভাবে আছে, খালেদা জিয়া যে কথাটা বললেন, খালেদা জিয়ার দলের সবাই হয়তো এটা ঠিক মনে নাও করতে পারেন, কিন্তু যেহেতু খালেদা জিয়া বলেছেন ফলে এটা সবাই দেখবেন কালকে থেকে এটাই সবাই বলা শুরু করে দেবে। ফলে আমাদের রাজনৈতিক নেতাদের তো একটু বিবেচনা করা উচিত। দে আর লাইক গার্জিয়ান অব দ্য সোসাইটি। তাহলে আসলে সমাজের সেই যে অভিভাবক, সমাজের সেই অভিভাবকের মানসিকতাটা তারা কখনোই রক্ষা করতে পারে না। বড় একটা দলের অভিভাবক, জি, বড় একটা দলের শুধু নয়, তিনি শুধু একটা দলের নন, তার এই কথা তো গোটা সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে। ফলে রাজনৈতিক সংস্কৃতি বলতে সুভাষদা যে কথাটা বলতে চেয়েছিলেন, রাজনৈতিক সংস্কৃতি বলতে এটা একটা দায়িত্ববোধের সংস্কৃতি থাকা উচিত, যে আমি যে কথাটা বলবো তার প্রভাব সমাজের মধ্যে কি পড়বে, তার প্রভাব আমার দলের কর্মীর মধ্যে কি পড়বে। এই যে সামনে নির্বাচনটা আসছে, জনগণ আসলে কি নির্বাচন করবে? তারা কি প্রার্থীকে নির্বাচন করবে? প্রার্থীর যে ঘোষিত নীতি সেগুলোকে নির্বাচন করবে? তারা কি তাদের এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের জন্য কোন ব্যক্তি এবং কোন নীতিতে এটা পরিচালিত হলে তার যথার্থ হবে সেগুলোকে নির্বাচন করবে, নাকি শেষ পর্যন্ত নির্বাচনটা হয়ে যাবে টাকা এবং মার্কার মধ্যে? এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গোটা দেশেই ঘটনাটা যেগুলো হচ্ছে, যে ব্যাপক পরিমাণ টাকাওয়ালাদের টাকা, পেশি শক্তি, প্রশাসনকে ব্যবহার করা অথবা প্রশাসনকে বিতর্কিত করা, দুটোই চলছে এখানে বিদ্রোহী প্রার্থীর নামে এক ধরনের প্রক্রিয়া চলছে, আবার দলীয় প্রার্থীকে
সেখানে প্রতিষ্ঠিত করবার জন্য চলছে। আপনারা দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন মানে স্থানীয় পর্যায়ে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সমস্যাকে চিহ্নিত করা, সেগুলোকে সমাধান করার জন্য একটা উদ্যোগী ভূমিকা, একটা যদি বলি গণতান্ত্রিক ব্যবস্থার এটা একটা ভিত্তিমূল তৃণমূল আমরা ধরতে পারি। কিন্তু এই তৃণমূল এবং ভিত্তিমূলটাকে কিভাবে ধসিয়ে দেওয়া হয় নির্বাচনের নামে ক্ষমতা দখলের এই মানসিকতা দ্বারা, যে কারণে একসময় আইয়ুব খান একটা কথা বলেছিলেন, তিনি বেসিক ডেমোক্রেসির কথা চালু করেছিলেন, কিন্তু তখন আমাদের এখানকার যারা রাজনীতি সচেতন মানুষ তারা দেখেছিলেন ইন দ্য নেম অফ বেসিক ডেমোক্রেসি আইয়ুব খান ডিস্ট্রয়েজ দ্য বেসিস অফ ডেমোক্রেসি। আমাদেরও কি এবার এরকম হবে যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে জনগণের রাজনীতিতে অংশগ্রহণ, রাজনীতিতে সম্পৃক্ততা, মত এবং পথ বাছাই করার প্রবণতা, সঠিক ব্যাঠিক নির্ধারণ করার প্রবণতা, এগুলোকে মার খেয়ে শেষ পর্যন্ত কি টাকার থলি এবং মার্কার পিছনে দৌড়াবে? আমরা একটু সুভাষ সিংহ রায় আপনার কাছ থেকে শুনতে চাই, উনি যেটা বলছেন যে একেবারে স্থানীয় নির্বাচন হলেও একেবারে পুরোপুরি জাতীয় নির্বাচনের আমেজ, যেটা দেখা যায় মাঝে মাঝে জাতীয় নির্বাচনের আগেও যে সমানে টাকার খেলা শুরু হয়ে যায়, পৌর নির্বাচনেও দেখা যাচ্ছে এরকম। এটা একেবারে ট্রু ফ্যাক্ট যে টাকা উঠছে পৌরসভাগুলোতে। অনেক জায়গায় দেখা গেছে যে রীতিমতো প্রার্থীদেরকে টাকা দিয়ে, মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে বসিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে সংস্কৃতি, এই ভোটের সংস্কৃতি থেকে এই যে টাকা ওড়ানোর সংস্কৃতি, এখান থেকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে ব্যয় সীমা কেউ কিন্তু মানছে না, কেউ আড়ালে কেউ বা প্রকাশ্যে। আপনার অবজারভেশন? না, আমি একটু কি বলবো, নির্মমভাবে কিছু আলাপ করি। রতন ভাই তখন যা বললেন সেটার সাথে আমি কোনো দ্বিমত পোষণ করবো না। আমাদের দেশের যে সুরাজনীতির যে জায়গাটি, সেই সুরাজনীতির জায়গাটি আমরা তৈরি করতে পারিনি, এবং এটা সত্যি সত্যি বঙ্গবন্ধু মৃত্যুর পরে বাংলাদেশের বিরাজনীতিকরণের যে সংস্কৃতি চালু করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, সেটারই কিন্তু ইফেক্ট কিন্তু একদম পড়ছে। এবং বলা হয়েছিল আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এবং রাজিকুজ্জামান রতন ভাইয়ের জন্য রাজনীতি কঠিন করে দেওয়া, এই কঠিনের জায়গা কিন্তু আমরা এখন উপলব্ধি করছি। আপনি এটা বলছেন, আপনি দেখেন একটা বাংলাদেশের যে পেশাজীবী সংগঠনগুলো আছে সেই নির্বাচনগুলোতে আমি উল্লেখ বা নাই বা করলাম, এক একজন প্রার্থী কত টাকা খরচ হয়, এটাই কি কোনো জবাবদিহিতা আছে? এটা কি কোনো হিসাবদিহিতা আছে? এমনকি ভারতের নির্বাচনে কমিশনের যে আইনটি হয়েছে যে বিধানসভার জন্য আপনার 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবে এবং লোকসভার জন্য 15 লক্ষ টাকা। আপনি ভারতের গত নির্বাচনে মোদির যে ঢেউ, মোদির যে হাওয়া, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়েছে। ভারতের নির্বাচন কমিশন কি পেরেছে সেই জায়গাটা আনতে? এবং ভারতের নির্বাচন কমিশনের আরেকটি ত্রুটি রয়ে গেছে, যেটা আমি যেহেতু আমরা প্রায় আলাপ করি এসব ব্যাপারগুলো, আমরা খুব দূরের কাজ ঘন দেখি, সেখানে আপনার যে এই যে আমাদের হলফনামাতে মিথ্যা তথ্য দেওয়া অপরাধ ভারতের নির্বাচন কমিশনের আইনে বলা হচ্ছে, কিন্তু মিথ্যা তথ্য দিলে কি শাস্তি হবে এটা বিধান কিন্তু এখনো করা হয়নি। আমাদের দেশে বিধান কিন্তু করা আছে। আমি যেই জায়গায় আসি যে রতন ভাই যে কথাটা সত্যি সত্যি বলেছেন, মানুষ না ভেবে আমরা ভোটার ভাবি। আপনি দেখেন কবি নির্মলেন্দু গুণ, তিনি 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা সদর থেকে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালেন। তার মার্কা ছিল কুমির মার্কা। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মাঠের মাঝখান দিয়ে, তখন তিনি তাকিয়ে দেখেন পিছন দিকে অনেক ছোট ছোট ছেলেরা, 10-12 বছর, 14 বছরের, 8 বছরের ছেলেরা পিছন পিছন দৌড়াচ্ছে। তার কবি কবি চেহারা। হঠাৎ করে তাকিয়ে উনি দেখেন পিছন দিকে অনেকগুলো ছেলে। জিজ্ঞেস করলেন কি ব্যাপার? তখন ওই 12-14 বছরের যে বালকরা, গ্রামের বালক, সে বলছে আপনি না কুমির? খুব মজার ঘটনা এটা, আপনি না কুমির? বলে হ্যাঁ। বলে বিড়ি কই? তার মানে নির্বাচন মানে বিড়ি, নির্বাচন মানে এই যে ইনভলভমেন্ট, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশে কিন্তু হয়ে আসছে। এখন কি আমরা সেই জায়গায় রাখবো? আর আরেকটি বিষয়, আপনি যে প্রশ্নটি সংযোজন করেছেন, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশে। আমার মনে হয় না তিনি অজ্ঞতাবশত এই কথাটি বলেছেন, এবং এখন সময় এসেছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সুরক্ষা আইন এটা করবার, এটা তো রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনি মুক্তিযুদ্ধের এই সব বিষয় নিয়ে প্রশ্ন করা অর্থই হচ্ছে মুক্তিবিরোধী শক্তিকে
বিরোধী শক্তিকে তাদের বার্তা দিয়ে দেওয়া যে আমি দেশের বিরুদ্ধে লেগে দেওয়া, উস্কে দেওয়া এবং তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করা। এবং তার কাছে আমার ধারণা কেউ না কেউ এই মেসেজটি দিয়েছে, যাকে তারা পরামর্শ দিয়েছেন যে একটি এই যুদ্ধাপরাধীদের পক্ষে একটা সেন্টিমেন্ট বাংলাদেশে আছে, তার কাছে হয়তো দিয়েছে। এবং এইটাকে যদি একত্রিত করা যায় তাহলে আগামী নির্বাচনে কাজে আসতে পারে। এই যে ভ্রান্তি বিলাস, এই ভ্রান্তি বিলাস কিন্তু আমাদের রাজনীতিকে ক্ষতি করেছে। আমরা একটু রাজিকুজ্জামান রতনের কাছে যাব। আমরা যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায়, কয়েকদিন আগেও ছিল না, ইদারিং 2-3 দিন ধরে দেখা যাচ্ছে কয়েকটা স্থানে সংঘর্ষ দেখা দিয়েছে। নির্বাচনের আগে যথারীতি একই রকমের সিনারিও, প্রায় ক্ষমতাসীন দলের লোকেরা বিরোধী দল কিংবা বিএনপির শীর্ষ নেতাদের কয়েকটি জায়গায় বাধা দিয়েছে, প্রচারণায় বাধা দিচ্ছে। তো সার্বিকভাবে এসবের মানে কি আপনার কাছে মনে হচ্ছে? আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বিদ্রোহীদের কিন্তু সংঘর্ষ হয়েছে 2 জায়গায় গতকাল। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে, বিএনপির সাথে বিএনপি বিদ্রোহীদের কিন্তু সংঘর্ষ হয়েছে। তো রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আমি জানতে চাই যে এসবের মানেটা কি? লেভেল প্লেইং ফিল্ড যেটাকে আমরা বলে থাকি, তাহলে কি এই স্থানীয় নির্বাচন বলে কি সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে? নির্বাচন কমিশন এখানে একটা চূড়ান্ত মানে বলবো যে ব্যর্থতার পরিচয় দিলে সেটা ভবিষ্যৎ নির্বাচনের জন্য দারুণ একটা আস্থাহীনতার পরিবেশ তৈরি করবে। ফলে নির্বাচন কমিশনকে এই জিনিসটা খুবই ভালো করে ভাবা উচিত ছিল। নির্বাচন কমিশন খতিয়ে দেখা, সতর্ক করে দেওয়া, গভীরভাবে পর্যবেক্ষণ করা, এই সমস্ত কথার মধ্যে নিজেদেরকে আটকে রেখেছেন। নির্বাচন কমিশনকে ভাবা উচিত ছিল যে তাদের দায়িত্ব পালন অথবা তাদের দায়িত্বহীনতা দুটোই জাতির জন্য কত প্রয়োজনীয়। তাদের দায়িত্ব পালন জাতিকে একটা সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থাশীল করে তুলতে পারে, আর তাদের দায়িত্বহীনতা সেটা ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত তৈরি করতে পারে। এই বোধটা তাদের আছে কিনা? অনেক সময় আমরা বলি নির্বাচন কমিশন স্বাধীন, আমার মনে করি নির্বাচন কমিশন স্বেচ্ছায় পরাধীন থাকতে পছন্দ করেন। মানে তার পরাধীনতাটাই তার মনে সবচেয়ে বড় শেল্টার। স্বাধীন হলে তো দায়িত্ব নিতে হয়, সে দায়িত্ব নিতে চায় না, যে কারণে বলেছে আওয়ামী লীগের কর্মীদেরকে সামলাবার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে পরামর্শ দিয়েছেন। আমাদের প্রধান বিচারপতি তিনি আবার আইনজীবীদেরকে বলেছেন এই নির্বাচনে মানবাধিকার হরণের মতন অনেক ঘটনা ঘটতে পারে, আইনজীবীদেরকে তিনি সতর্ক থাকবার কথা বলেছেন। পুলিশ কর্তৃপক্ষ তারা আবার সাংবাদিকদেরকে যেন বেশি প্রশ্রয় দেওয়া না হয় সে ব্যাপারে সতর্ক করবার কথা বলেছেন। সাংবাদিকদের ভূমিকাটা কি? নির্বাচনে যদি কোনো তুলে ধরা, সেই জিনিসটা তুলে ধরা। তার মানে কি মানুষ এই আশঙ্কায় এবং এই আতঙ্কের মধ্যে থাকবে যে এর আগে যেমন একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছে, তারপরে একটা ভোটবিহীন নির্বাচনের ব্যাপার হয়েছে, এইবারও কি ডিজিটালাইজড পদ্ধতিতে এরকম পরিস্থিতি হবে? এটা যদি হয় তাহলে কি হবে? শুধু প্রতিপক্ষ নয়, যেই প্রতিপক্ষ হোক, সেটা শুধু আওয়ামী লীগ বিএনপি থাকবে না। এটা যদি আওয়ামী লীগ হয়, সেও তার প্রতিপক্ষকে অ্যানিহিলেশন, প্রতিপক্ষকে খতম করে দাও, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে খতম করো, পারলে শারীরিকভাবে আক্রমণ করো, তাকে যেভাবে নিগ্রহ করো। তার মানে আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করুন তো, একটা পৌর মানে চেয়ারম্যান, পৌর মেয়র যিনি, কতটুকু আর্থিক দুর্নীতি করতে পারবেন এখান থেকে? কিন্তু তিনি তো খরচ করছেন কোটি কোটি টাকা। তাহলে এটা কিন্তু শুধু আর্থিক দুর্নীতির জন্য নয়, এটা হলো পৌর মেয়র হওয়াকে কেন্দ্র করে তিনি যে সামাজিক প্রতিপত্তিটা লাভ করবেন, এর জন্য ব্যবসায়ীদের একটা বিনিয়োগ হচ্ছে এখানে। রাজনীতি যেহেতু ব্যবসায়ীদের পকেটে চলে গেছে, আমাদের রাষ্ট্রপতি বলেছেন, সেই রকম আজকে রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ার কারণে রাজনীতির যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ ছিল, নির্বাচনের যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি ছিল, সবকিছু আজকে টাকার থলিওয়ালাদের কাছে জিম্মি হয়ে গেছে। ফলে তারা টাকাটাকেই তাদের, যেহেতু তারা নিজেদের জীবনে টাকা উপার্জনটাকে সবচেয়ে বড় কাজ মনে করেছিলেন, ফলে ভোটটাকেও গ্রহণ করাটাকে তারা টাকা দিয়েই করবার চেষ্টা করছেন। এই মানির প্রয়োজনে তাদের মাসেল আসছে, মাসেলের প্রয়োজনে তারা কখনো কখনো মিডিয়া ব্যবহার করছেন, এবং এটার জন্য কখনো কখনো তারা এক্সিকিউটিভ প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন, কখনো কখনো ম্যানিপুলেশন করবেন, এবং প্রয়োজনে তারা মার্কাকে কিনবেন অথবা মার্কাকে। ভোটের যে লক্ষ্য, যে জনগণের স্বার্থে ভোট, সেটা আসলে হারিয়ে গেছে। আমাদের একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি। আমরা আলাপ করছিলাম ভোটের রাজনীতি এই প্রসঙ্গ নিয়ে। এ পর্বে আবার আলোচনা শুরু করব। আমরা সুভাষ সিংহ রায়কে দিয়ে শুরু করব। যেমনটা দেখা গেছে যে পৌর নির্বাচনে অন্যতম প্রধান ফ্যাক্টর হচ্ছে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী, যারা বিদ্রোহীর সিলটা গা থেকে মুছে দিয়েছেন, স্বতন্ত্র হয়েছেন, তারা এক ধরনের ফ্যাক্টর। কোথাও দেখা গেছে বিদ্রোহে একেবারে বেকায়দায় আওয়ামী লীগ, কোথাও আবার গ্রুপিং এ জর্জরিত বিএনপি, আবার নিজেদের দুর্গেই কোথাও কোথাও
একেবারে অসহায় জাতীয় পার্টি। তো এই যে ফ্যাক্টরগুলো, এইগুলি এই নির্বাচনে কতটুকু প্রভাব ফেলছে এবং পরবর্তীতে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? এটা তো নেতিবাচক অর্থে প্রভাব তো পড়ছেই। যেমন দেখেন, যিনি স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছিলেন গতবার, তিনি এইবার তার এলাকায় যে আওয়ামী লীগের যে দুইজন প্রার্থী, সে কিন্তু আওয়ামী লীগের সাথে মিশে গিয়েছে। এখন লোকে জানে সে আওয়ামী লীগের সংসদ সদস্য, অথচ কিন্তু তার রক্ত হয়ে গেছে কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়া। সে দুইজন বিদ্রোহী প্রার্থীকে কিন্তু আবার সমর্থন দিয়েছে। এরকম পত্রিকার রিপোর্ট অনুযায়ী 20 জন সংসদ সদস্য এবং বিশেষ করে ক্ষমতাসীন সরকারের ক্ষমতাসীন বলবো না, সরকার দলীয় 20 জন সংসদ সদস্যের এলাকায় ঘটনাগুলো ঘটছে। এগুলো খুব লক্ষণটা ভালো না। আর বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে যে উগ্র দলতন্ত্রের যে প্রভাবটি, যেটা রতন ভাইরা বলবার চেষ্টা করেন, এটা কিন্তু একদিনে হয়নি। এবং আবারও বলে রাখি, একদিনে হয়নি বলে সবকিছু কি আগে সে খারাপ কিছু মেনে নেব, এটাও কিন্তু মানবার জায়গা নয়। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা নিজের ভিতরে যে নিজের জগৎ তৈরি করি, এই জগৎকে মনে করি যে আমি যা করছি সেটাই ঠিক। বেগম খালেদা জিয়া গত কালকের যে তার যে বক্তব্য, বেগম খালেদা জিয়া মনে করছেন তিনি সঠিক কথা বলছেন, তার রাজনীতিতে তিনি সঠিক। হয়তোবা তিনি তাদেরকে বার্তা দিতে চান, যেই পাকিস্তানিদেরকে সন্তুষ্ট করতে চান, হয়তোবা তার ক্ষেত্রে ঠিক। কিন্তু এটা বাংলাদেশের রাজনীতিতে খুব নেতিবাচক প্রভাব পড়বে। আমি এটা প্রাসঙ্গিকভাবে একটু বলতে চাই যে নেতিবাচক প্রভাবের কারণে আপনি বঙ্গবন্ধু নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার অর্থই হচ্ছে বাংলাদেশের যে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট 10 এপ্রিল 1971 সালে, যেটা মুজিবনগরে ঘোষিত হয়েছিল, এবং সেই মুজিবনগরের প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। সেখানে বলা হয়েছিল 26শে মার্চে স্বাধীনতার যে ঘোষণা বঙ্গবন্ধুর, সেটার উপরে ভিত্তি করে এই যে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হয়েছিল, এবং এটাই ছিল আমাদের মূল ভিত্তি। এটা নিয়ে আমরা লড়াই করেছি, এটাই নিয়ে আমাদের এই জাতির উত্থান। সেখানে আঘাত এনেছেন। এখন বেগম খালেদা জিয়াকে যদি আওয়ামী লীগের কিংবা বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দল বাসদ যদি বলে আপনার এই বক্তব্য 30শে ডিসেম্বরের যে আগামী নির্বাচন, সেই নির্বাচনকে আপনি উলটপালট করে দিয়েছেন, আপনাকে এই বক্তব্যের জন্য আপনার ক্ষমা প্রার্থনা করতে হবে, প্রত্যাহার করতে হবে, বলাটা কি অন্যায় হবে? কিন্তু বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল বলে যে দলটি দাবি করছে, সেই দলের অনেক সময় ভাঙন দেখেছি আমরা। 11টার সময় মান্নান ভূঁইয়ার যার ফ্ল্যাটে গুলশানে শুনেছি, তার বাসায় আশেপাশে যারা ছিলেন তারা থাকতে পারতেন না, এত মানুষ সমাবেশ, এবং কোন টপ ছিল না মানুষের সমাবেশে। সমগ্র বিএনপি মান্নান ভূঁইয়ার বাসার মধ্যে ঢুকে গিয়েছিল। এত কিছু নিয়ে কিন্তু নেতৃত্বের বদল চ্যালেঞ্জ হয়, কিন্তু এই যে যুক্তির এবং মুক্তিযুদ্ধ নিয়ে কখনো কেউ চ্যালেঞ্জ করেনি। খুব দুঃখজনক ঘটনা। এবং আমি তো মনে করি মুক্তিযুদ্ধকে নিয়ে যারা এই চিন্তা ভাবনা করে না, তারা বাংলাদেশের রাজনীতি করবার অধিকার নেই। আর একটি কথা বলি, আমাদের দেশে একটা প্রেক্ষাপট দাঁড়িয়ে গেছে যে নির্বাচন আসলেই আমাকে নির্বাচন কমিশন নিয়ে কথাবার্তা বলতে হবে। গত 5-6 বছরে আপনি দেখুন তো, নির্বাচন মৌসুম ছাড়া নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেছে? নির্বাচন কমিশনের সক্ষমতা এখনো দাঁড়াতে পারেনি, নির্বাচন কমিশন এই কাজটি ঠিক করেনি। এটা কোনো রকম কোনো গবেষণা কি রাজনৈতিক দলের আছে? এমনকি যে প্রধান বিরোধী দল বলছি, তাদেরও কি কোনো বক্তব্য ছিল না? আপনি দেখেন বিশ্ববিদ্যালয় লেভেল পর্যায়ে কোনো গবেষককে নিয়ে গবেষণা করেন? কেউ কি পিএইচডি করেছেন নির্বাচন কি নিয়ে? কেউ কি তৃণমূল পর্যায়ে নির্বাচনে কি কি ত্রুটি আছে, কি কি প্রতিবন্ধকতা আছে, কি কিভাবে উত্তরণ করা যায়, এটা নিয়ে ভাবনা চিন্তা আছে? নির্বাচন মৌসুম আসলেই আমরা এই কাজগুলো করি। আমি একটা কথা যোগ করতে চাই যে আমাদের কিন্তু এই যে আমাদের এই রসায়নটি একটু বদলানো দরকার। টিএম সেশন কিন্তু আমলা ছিলেন, আমরা আমলাতন্ত্রের বিরুদ্ধে গালাগালি করি। আবার দেখেন আবু হেনাও কিন্তু আমলা ছিলেন, কিন্তু সেই প্রেক্ষাপটে কিন্তু পার্থক্য অনেকখানি রয়ে গেছে। এটা মানসিকতার ব্যাপার, কে কিভাবে এটাকে নিজের করে সেটা দেখতে চাই। দায়িত্ব নিচ্ছেন। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে জানতে চাইবো, ওনার কাছ থেকে যেটা জানতে চাইছিলাম যে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি যাই বলি, বড় দলগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। এই যে নিয়ন্ত্রণ করতে না পারা, সেটা পরবর্তীতে কি ধরনের প্রভাব ফেলবে ইন দি লং রান? দুটো জিনিস হবে এখানে, যে এবার তো প্রথম দলীয় প্রতীকে নির্বাচনটা হলো,
আমরাও বলেছিলাম যে নির্বাচনগুলো শেষ পর্যন্ত দলীয় বিবেচনাতেই হয়, কিন্তু উপরে একটা মুখোশ থাকে যে তিনি নির্দলীয়। আমরা এই মুখোশটাকে খুলে ফেলে দলের চেহারাটাকে উন্মোচিত করবার জন্য বলেছিলাম যেহেতু এটা দলীয় পরিচয় হয়, দলীয় প্রতীকেই হোক। কিন্তু একটা জিনিস খেয়াল রাখার মতো, যেহেতু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিটা এমনভাবে দলের অভ্যন্তরে বাসা বেঁধেছে, তারা মনে করে যে আমি যদি থাকতে না পারি তাহলে আমার তো আর কোনো অস্তিত্ব নাই, আই এম নো হোয়ার হয়ে যাব। ফলে দলের যেমন তারা পদে থাকবার জন্য কোন্দল করে, তেমনি দলকে ব্যবহার করে তারা স্থানীয় পরিষদগুলোকে দখল করবার জন্য কোন্দল করবে। সেই কোন্দলেরই বহিঃপ্রকাশ কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়া। তাহলে জনগণের সেবা করার জন্য এত উদগ্র হয়ে ওঠার কোনো কারণ কি আছে? আমাদের কেউ কি বিশ্বাস করে? আমাদের জনগণ কিন্তু একটা সাধারণ স্লোগান আমি কয়েকদিন ধরে রাস্তাঘাটে শুনছি যে ভোটের সময় ভাই ভাই, ভোটের সময় কেউ নাই। তাহলে ভোটের সময় তো সবাই ভাই হয়ে যায়, এত ভাই হয় কেন? আমাদের তো এত ভাই দরকার নেই ভাই। আপনি অন্তত আপনার নিজের দায়িত্বটা ঠিক মতো পালন করুন। প্রতীক নিয়ে, দল নিয়ে, এবং সেই দল যদি কন্ট্রোল করতে না পারে তার প্রার্থীদেরকে, সেক্ষেত্রে তৃণমূলই তো ব্যাপক হতাশা, দল কন্ট্রোল করবে, তৃণমূল ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রত্যেকটা দলের অভ্যন্তরেই দেখবেন যে দলের অভ্যন্তরে যেমন ক্ষমতাকে কেন্দ্র করে তাদের কোন্দল আছে, তারই তো বহিঃপ্রকাশটা বাইরে ঘটে। সেটা যদি বলি পার্লামেন্ট নির্বাচনের ক্ষেত্রে ঘটবে, সেটা পৌর নির্বাচনের ক্ষেত্রে ঘটবে, সেটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে ঘটবে, সেটা উপজেলা নির্বাচনের ক্ষেত্রেও ঘটবে। ফলে এর মূল বীজটা তো আছে দলের অভ্যন্তরের গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে। সেটাকে দূর না করলে, অথবা আর একটা জিনিস যদি মনে করি যে আচ্ছা পৌর মেয়র যিনি হবেন তার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিটা কি হবে, তিনি কি দায়িত্ব পালন করবেন, কতটুকু তার ক্ষমতার সীমা, সেটা তিনি কিভাবে করবেন, সেখানে ইউএনওর রোল কি থাকবে, সেখানে এমপি সাহেবের রোল কি থাকবে, সেখানে জেলা প্রশাসকের রোল কি থাকবে, সেগুলো কি কোনো ঠিক করা হয়েছে? আমরা যদি বলি স্তরে স্তরে স্থানীয় সরকার পরিষদের কথা যদি ভাবি, তাহলে সর্বনিম্নে যদি গ্রাম থাকে, তারপরে আছে ইউনিয়ন, তারপরে আছে আপনার উপজেলা, তারপরে যদি বলি এই যে পৌরসভা, তারপরে যদি জেলা পরিষদ, তারপরে যদি পার্লামেন্ট নির্বাচন, এগুলো যদি ধরি, তার মানে আমাদের এখানে শুধু পার্লামেন্ট নির্বাচনটা হয়, উপজেলা নির্বাচনটা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, এখন পৌরসভা নির্বাচনগুলো হচ্ছে। এই প্রত্যেকটা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জনগণের জন্য কি করতে পারবেন, কতটুকু করতে পারবেন, সেটা জনগণই বা কতটুকু জানে, আর তারাই বা কতটুকু দায়বদ্ধ। এই সমস্ত বিষয় মিলে কিন্তু নির্বাচনী যে একটা সংস্কৃতি, সেটাও কিন্তু খুব ভালো হয়নি, হয়েছে ক্ষমতার সংস্কৃতি। আমার দলের এতজন নির্বাচিত হয়েছে, এইটা দেখিয়ে আমি যেমন আমার দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, সেরকম আমাদের দল হেরে গেল, যদি এই জেতা অথবা হারার মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন তেমন হবে না, কিন্তু এটা একটা, তারা বলে এটা একটা সাইন, একটা চিহ্ন, এবং এখান থেকে আসে ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট, হেরে যাওয়ার আতঙ্ক। হেরে গেলেই মনে হয় আমি কোথাও নাই, এই হেরে যাব না কোনোভাবেই। এখান থেকেই কখনো কখনো আমার পছন্দের প্রার্থীকে জেতাতে হবে, অথবা আমার অপছন্দের প্রার্থীকে হারাতে হবে, সেটা দলের অভ্যন্তরে হলেও। এই মানসিকতাটা পুরোটাই হচ্ছে আসলে গণতান্ত্রিক মানসিকতার কর্তৃত্বের রাজনীতি আসলে ঠিক নয়। আমরা একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত নিটল টাটা জিরোরে। আমরা আলাপ করছিলাম ভোটের রাজনীতি প্রসঙ্গ নিয়ে। তবে আমরা আবার আলোচনায় যোগ দিব। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছ থেকে জানতে চাইব যে কেন্দ্র দখল এবং গোপন ব্যালটে সিল দেওয়ার একটা আগাম শঙ্কা করছেন কেউ কেউ, যে কারণে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন কমিশন কড়া ভাষায় নির্দেশ দিয়েছে। আপনার কি মনে হয় এই নির্দেশনা শেষ পর্যন্ত মানা কিংবা ধরে রাখা সম্ভব হবে? আসলে বাংলাদেশের মানুষের কাছে অনেক মানুষ, শুধু নয়, সাধারণ মানুষ তো সঠিক অর্থেই থাকে। আমাদের যারা আমরা গণমাধ্যমে কথা বলি কিংবা যারা লেখালেখি করি, তাদের কাছে একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত না হলে সে নির্বাচন নিরপেক্ষ হয় না। আপনি 4 সিটি কর্পোরেশনের উদাহরণ দেখুন, সবচেয়ে জনপ্রিয় 4 জন আওয়ামী লীগের প্রার্থী, যারা ওই এলাকার উন্নয়নের কাজ করেছে, ওই এলাকা তাদের বিরুদ্ধে কোনো বদনাম নাই, সেই প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রেও আপনি 4:30 পর্যন্ত পল্টনের তাদেরকে যে ক্যামেরাতে বক্তব্য দিয়েছেন, বলেছেন কোনো নির্বাচনই হচ্ছে না। ঠিক 4:45 থেকে নির্বাচন হয়েছে, ঠিক মতো যেহেতু তারা বিজয়ী হয়েছে, এটা আওয়ামী লীগ পরাজিত হয়েছে। এই মনস্তত্ত্বের কিন্তু পরিবর্তন প্রয়োজন। আর আমি বিশ্বাস করি বাংলাদেশের যে আপনি যে প্রশ্নটি করলেন যে এই শঙ্কা রয়ে গেছে কেন, অবশ্যই শঙ্কা রয়ে গেছে, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু এই যে সুরাজনীতির যে জায়গা তৈরি করা, আমি প্রথমে বলেছিলাম, সেই জায়গাটা আমরা শুধু এক আওয়ামী লীগ করবে না। কারণে আওয়ামী লীগ নিজে পরাজিত হয়ে, নিজে এই দৌড়ে হেরে যে, তা কিন্তু সমস্ত কিছু সেটার সূচনাটা কি অন্তত ভোটের আগে নির্বাচন কমিশন দাঁড় করে দিতে পারে?
যা দায়িত্ব পালন করবার, এমনকি নির্বাচন কমিশনের থেকে এক ধাপ এগিয়ে যে বলেছে না, মন্ত্রী এবং সাংসদরা নির্বাচনী প্রচারে যাবে না। সবাই সমতল ক্রীড়াভূমির কথা বলে, আওয়ামী লীগের সমতল ক্রীড়াভূমি লাগে না? আপনি যদি কেতাবে হিসাব করেন, ভারতের সংসদ সদস্যরা নির্বাচনে তৃণমূল ইয়েতে আপনার পঞ্চায়েত নির্বাচনে তাদের ক্যাম্পিং করে না। আপনি বলতে পারেন যে সৈয়দ আশরাফ নির্বাচনের প্রচারণায় যাবেন যখন তিনি সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করবেন না, যখন তিনি পতাকা ব্যবহার করবেন না, সার্কিট হাউস ব্যবহার করবেন না, কোনো নির্বাচনী ওই এলাকার জন্য কোনো প্রতিশ্রুতি দিবেন না তার মন্ত্রণালয়ের ক্ষেত্রে, এইগুলো বলতে পারেন। কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে গেছে যে শেখ হাসিনা নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করতে পারবে না, সৈয়দ আশরাফ পারবে না, অথচ খালেদা জিয়া, সৈয়দ আর মির্জা ফখরুল ইসলাম পারবে। যাক, সেই বিতর্কে এখন নাই বা গেলাম, নাই কথা বললাম। আমার খুব দুঃখ লাগে এই নির্বাচনকে সামনে রেখে একটি রাজনীতির মাঠ উলট পালট করবার জন্য যে আমরা বলি যাকে প্রধান বিরোধী দল বলে থাকি এখনো পর্যন্ত, বিএনপির পক্ষ থেকে একটা অশনি সংকেত দেখা দিয়েছে। আপনি এখনো পর্যন্ত বলছেন এই যে যুদ্ধাপরাধীদের বিচার, গতকালকে বলেছেন বিচার স্বচ্ছ, জবাবদিহিতা, আন্তর্জাতিক মনে হবে। সমস্ত বিশ্বের মানুষ আজ বলছে যে বাংলাদেশে যা ঘটেছে সেটাই হচ্ছে রেফারেন্স। আপনি সেই নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে, টোকিও ট্রায়াল থেকে শুরু করে যা ঘটেছে তার চেয়ে অনেক উঁচু মানের বিচার কিন্তু বাংলাদেশে হয়েছে। আর এরা যদি আন্তর্জাতিক বিচার ব্যবস্থা না হয়ে থাকে, এরা যদি যুদ্ধাপরাধী নিজামী আর গোলাম আজম না হয়ে থাকে, মুজাহিদ না হয়ে থাকে, তাদের যুদ্ধাপরাধী কারা? আমরা একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছ থেকে জানতে চাইব। উনি যেটা বললেন যে একটা চক্র উঠে পড়ে লেগেছে, আসলে এই নির্বাচন যেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার, সেটা বানচাল করার জন্য একটা অপচেষ্টা চলছে। তো ইতিমধ্যে প্রত্যেকটা পৌরসভায় সেনা মোতায়েনের তাগিদও দিয়েছে তারা। আপনার কি মনে হয় সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে, সংক্ষেপে যদি বলেন? আচ্ছা, সেনা মোতায়েনের সেই মনস্তাত্ত্বিক পরিবেশটা কেন তৈরি হয়? তার মানে এটা কি যুদ্ধ হচ্ছে যে আমাদের সেনাবাহিনী লাগবে? তার নির্বাচনকে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ হিসেবে দেখি নাই। নির্বাচনকে কেন্দ্র করে একটা যুদ্ধংদেহী মনোভাব তৈরি করা হয়েছে বলেই তারা সেনা মোতায়েনের প্রশ্নটা তোলে অথবা চায়। আচ্ছা, সেনা মোতায়েন হলে কি নির্বাচন সুষ্ঠু হবে? সেনাবাহিনী কার কমান্ডে থাকবেন? সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে সেনাবাহিনী মোতায়েন হলেই যে কালকে যে সেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে এটা নাও হতে পারে। ফলে দরকার ছিল একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা। নির্বাচন কমিশনকে একটা জবাবদিহিমূলক এবং দায়িত্ববান একটা প্রতিষ্ঠান হিসেবে সবার সামনে দাঁড় করানো। এখন আমরা এতদিন ধরে বলে আসছিলাম নির্বাচন কমিশনকে যদি স্বাধীন করতে হয় তার সঙ্গে সঙ্গে তাকে সক্ষমও করতে হবে। তার সক্ষমতা কোথায়? সে 167-168 জন যদি প্রশাসনের লোক দিয়েছে নির্বাচন পরিচালনা করে, এই লোক তো 30 তারিখের পরে এই ব্যক্তি তিনি তো আবার হয়ে যাবেন প্রশাসনের কর্মকর্তা। তাহলে তার জবাবদিহি কোথায়? তার দায়িত্বটা কোথায়? ফলে আমাদের নির্বাচন যেহেতু আমাদের আসবে, অনেকগুলো নির্বাচন আমাদের এখানে করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে কেন সেই রকম ঢেলে সাজানো হয়নি? 1। 2 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পান, অদ্ভুত ব্যাপার, আমাদের নির্বাচন কমিশনারদের কথা শুনলে অনেক সময় মানুষের কাছে মনে হয় এটা কি কৌতুক করছেন নাকি একটা কথা বলছেন। আজকে একটা সিদ্ধান্ত দিচ্ছেন, কালকে সিদ্ধান্ত পাল্টে ফেলছেন। ফলে এই যে প্রতি মুহূর্তে তার নিজের বক্তব্যের প্রতি নিজের আস্থা নেই, ফলে সেই নির্বাচন কমিশনের উপরে জনগণের আস্থাটা থাকবে কিভাবে? ফলে এই নির্বাচনটা যাবে, নির্বাচন একভাবে হয়ে যাবে 30 তারিখ। 26 তারিখের পরে পরিস্থিতি হয়তো আরো জটিল হতে পারে, আরো হয়তো আমরা অনেক কুটিলতার আভাস দেখতে পারবো। তার মধ্য দিয়ে হয়তো ভোট হয়তো হবে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা হয়তো সেরকম। আমরা একটু সুভাষ সিংহ রায় আপনার কাছ থেকে একেবারে অল্প কথা 1 মিনিটে জানতে চাইব যে রাজনীতিতে আমরা একটা কথা বলে থাকি যে শেষ কথা বলে কিছু নেই। তো বিএনপি তো নির্বাচনে এসেছে এবং শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছে। এতে কি কোনো ছলচাতুরি বা নীল নকশা দেখছেন আপনি একেবারে অল্প কথায়? না, এই দলটি একটি আত্মহনন মনস্ক দল। এই দলটি রাজনীতিতে কিভাবে এগোতে হয় মানুষকে সাথে নিয়ে কখনো তারা ভাবেনি, কেননা তাদের জন্মলগ্ন থেকেই তারা ষড়যন্ত্রের মধ্যে ছিল। এবং দুঃখজনক ঘটনা, এতদিন এত বছর পার হয়ে যাওয়ার পরে আজকে এই বিজয়ের মাসে, এই ডিসেম্বরে আপনার বাঙালি জাতি যখন অন্যরকম বিজয় দিবস দেখছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, তেমন একটি সময় তারা একটা যুদ্ধের পক্ষে অবস্থান। আমরা একটু আপনার কাছ থেকে একেবারে সংক্ষেপে জানতে চাইব যে একইভাবে সরকার যে বিএনপিকে স্পেস দিয়েছে ভোটের রাজনীতিতে ফেরার জন্য, সরকারের টার্গেট কি স্বল্প বা দীর্ঘমেয়াদে? প্রথমত একটা আস্থার পরিবেশ তৈরি করা। গত নির্বাচনকে, পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে সেটাকে আস্থার জায়গায় নিয়ে আসা। কিন্তু আমি তার চেয়েও একটা বড় জিনিস আশঙ্কা করছি, আমাদের তরুণ ভোটাররা কি শিখবেন। পৌরসভা নির্বাচন মানে বাংলাদেশের সমস্ত জেলা শহর
এবং কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপজেলা শহর। আমাদের মধ্যবিত্ত একটা বিরাট জনগোষ্ঠী এখানে থাকেন, শিক্ষিত জনগোষ্ঠীর একটা বড় অংশ এখানে থাকেন। তাদের কাছে নির্বাচনটা কি বার্তা নিয়ে এলো, নির্বাচনের প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আর নির্বাচনে কিভাবে টাকার খেলা হচ্ছে, নির্বাচনকে কেমন কেন্দ্র করে কিভাবে একটা গণতন্ত্র হননের প্রক্রিয়া চলছে, এর মধ্যে দিয়ে আমাদের প্রজন্ম কি শিক্ষা নিয়ে গড়ে উঠবে? আমাদের কাছে এটাই সবচেয়ে বড় আতঙ্ক। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। প্রিয় দর্শক, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই আলোচনা থেকে যেটা পেলাম যে ক্ষমতা বা কর্তৃত্বকে আসলে পজিটিভলি নেয়ার যে সংস্কৃতি সেটা গড়ে তুলতে হবে, ক্ষমতা হতে হবে উন্নয়নের স্বার্থে, এবং ভোট মানেই যে ক্ষমতা দখল নয় সেটা প্রমাণ করতে শিখতে হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গ দিয়েছেন, আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।